নমস্কার, শুরু করছি কাজ কেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাস। আজ 17ই জুলাই 2021। লাইভ জিকে ক্লাসের আজকের বিষয়বস্তু অর্থনীতি। কয়েকটি বিশেষ খবর দিয়ে দিই। মাধ্যমিকের ফল ঘোষণা হবে 20 জুলাই। 20 জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা হবে। 23 জুলাই ত্রিস্তর মাদ্রাসার ফল প্রকাশ। মাদ্রাসার 3টি স্তরে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশ হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে 22 জুলাই। 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা। এবার সাম্প্রতিক কিছু খবর। ইউরো কাপ জয়ী হয়েছে ইতালি ইংল্যান্ডকে পরাজিত করে। প্রথমে 1-1 ফলাফল হয়, পরে টাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জয়ী হয় ইতালি। এবার কোপা আমেরিকা জয়ী হলো আর্জেন্টিনা, ব্রাজিলকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে তাদের এই জয়। একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার খেলোয়াড় ডি মারিয়া। শুরু করছি লাইভ জিকে ক্লাস। প্রথম যে প্রশ্নটিতে আসব, প্রশ্নটা হচ্ছে মাঝারি মানের মুদ্রাস্ফীতির মাত্রা কত? প্রশ্নটা আরো একবার বলছি, মাঝারি মানের মুদ্রাস্ফীতির মাত্রা কত? এর উত্তর হচ্ছে 5 থেকে 9%। মাঝারি মানের মুদ্রাস্ফীতির মাত্রা কত? এর উত্তর হচ্ছে 5 থেকে 9%। 5 থেকে 9% হচ্ছে মাঝারি মানের মুদ্রাস্ফীতির মাত্রা। আজকের বিষয়বস্তু অর্থনীতি। অর্থনীতি বিষয়ক প্রশ্নপত্রের উপরে আজকে লাইভ জিকে ক্লাস। জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি কে? পরের প্রশ্ন হচ্ছে জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি কে? এর উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি হন ভারতের প্রধানমন্ত্রী। জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি কে হন? এর উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে আসছি। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করে? এই প্রশ্নটি অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন? এর উত্তর হচ্ছে কুষাণ বংশের রাজারা। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন? এর উত্তর হচ্ছে কুষাণ বংশের রাজারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। পরের প্রশ্নে আসছি। কত সালে ভারতে
রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয়? প্রশ্নটা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় কত সালে? এর উত্তর অনেকেই জানেন। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় 1935 সালে। রাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে নেক্সট যে প্রশ্নটিতে আসব, ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়? ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়? প্রশ্নটা ছিল ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়? এর উত্তর হচ্ছে 1872। ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের আদমশুমারি প্রথম হয়েছিল 1872 সালে। এই প্রশ্নটিও অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে এসেছে। পরবর্তী প্রশ্নে আসছি, বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনা কোন দেশে শুরু হয়? প্রশ্নটাতে আরো একবার আসছি, বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনা কোন দেশে শুরু হয়েছিল? আমাদের গোটা বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনার বিষয়টি কোন দেশে প্রথম শুরু হয়েছিল? এর উত্তর হচ্ছে ভারত, 1952 সালে। পরিবার পরিকল্পনা বিষয়টি প্রথম কোন দেশে চালু হয়েছিল? এর উত্তর হচ্ছে ভারতে, 1952 সালে ভারতে পরিবার পরিকল্পনা বিষয়টি চালু হয়েছিল। পরবর্তী পর্বে আসছি। আজকের বিষয়বস্তু অর্থনৈতিক বিষয়ের প্রশ্ন। নাবার্ড, নাবার্ড নামটির সাথে আমরা সবাই প্রায় পরিচিত। এই নাবার্ড কবে গঠিত হয়েছিল? নাবার্ড নাবার্ড কবে গঠিত হয়েছিল? এটাই হচ্ছে কোশ্চেন। নাবার্ড গঠিত হয়েছিল 1982 সালে। 1982 সালে নাবার্ড গঠিত হয়েছিল। NABARD নাবার্ড গঠিত হয়েছিল 1982 সালে।
পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্নটিতে, ভারতের প্রথম বিদেশি ব্যাংকের নাম কি? ভারতে প্রথম বিদেশি ব্যাংকের নাম কি? ভারতের প্রথম বিদেশি ব্যাংকের নাম হচ্ছে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, সংক্ষেপে HSBC। এর উত্তর হচ্ছে HSBC। ভারতের প্রথম বিদেশি ব্যাংকের নাম হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, HSBC তার নাম। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, HSBC ভারতের প্রথম বিদেশি ব্যাংক। পরের প্রশ্নে আসছি। ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি? প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি? এর উত্তর হচ্ছে ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক, 1906 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি? ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক, 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্নে আসছি। আজকের বিষয়বস্তু অর্থনীতি। ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি? উত্তরটা হচ্ছে ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক, 1906 সালে ব্যাংকটি প্রতিষ্ঠা হয়েছিল। এবারে যে প্রশ্নটিতে আসব, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI কত সালে চালু হয়? HDI কত সালে চালু হয়? HDI হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পুরো কথা হচ্ছে HDI কত সালে চালু হয়? HDI পুরো কথা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটি চালু হয়েছিল 1990 সালে। 1990 সালে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডেক্স চালু হয়েছিল। পরের পর্বে আসব। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ভারত সরকার সবচেয়ে বেশি আয় কোথা থেকে করে? এই প্রশ্নের উত্তর অনেকের জানা, অর্থনীতি বিষয়ক একটি প্রশ্ন। ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি আয় কোথা থেকে করে থাকে? এর উত্তর হচ্ছে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র থেকে। এর উত্তর হচ্ছে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র থেকে। পরিষেবা ক্ষেত্র থেকে কেন্দ্রীয় সরকার আয়ের প্রধান উৎস, সবচেয়ে বেশি আয়ের উৎস হচ্ছে কেন্দ্রীয় সরকারের সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র থেকে।
প্রশ্নে আসবো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ম্যানিলাতে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ম্যানিলাতে। এবারে যে প্রশ্নটিতে আসবো, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ইতিপূর্বে চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি অনেকবারই এসেছে। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এর উত্তর হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে। প্রশ্নটা ছিল নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এর উত্তর হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছে নীল বিপ্লব। পরের প্রশ্নে আসছি, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? এর উত্তর হচ্ছে ভার্সিস কুরিয়েনকে। প্রশ্নটা ছিল শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? উত্তর হচ্ছে ভার্সিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে শ্বেত বিপ্লবের জনককে ভার্সিস কুরিয়েন। ঘুরিয়ে আসতে পারে। পরের প্রশ্নে আসছে এই পর্বের, সবুজ বিপ্লব সবচেয়ে সাফল্য অর্জন করে কোথায়? এই প্রশ্নটা আমাদের কাছে যেসব প্রশ্নপত্র আসে তার থেকে বাছাই করে আমরা সব প্রশ্ন নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এই প্রশ্নটা আমাদের কাছে এসেছে, সেই প্রশ্নটাই তুলে ধরছি। সবুজ বিপ্লব সবচেয়ে সাফল্য অর্জন করে কোথায়? এর উত্তর হচ্ছে হরিয়ানা রাজ্যে। প্রশ্নটা ছিল সবুজ বিপ্লব সবচেয়ে সাফল্য অর্জন করেছিল কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে? এর উত্তর হচ্ছে হরিয়ানা।
প্রশ্নটা আরো একবার চর্চায় রাখছি। সবুজ বিপ্লব সবচেয়ে সাফল্য অর্জন করেছিল ভারতের কোথায়? এর উত্তর হচ্ছে হরিয়ানা রাজ্যে। পরের প্রশ্নে আসছি। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে হয়েছিলেন? প্রশ্নটা আরো একবার, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে হয়েছিলেন? এর উত্তর হচ্ছে গুলজারিলাল নন্দ। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন গুলজারিলাল নন্দ। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটিও বেশ কয়েকবার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এসছে। আজকের বিষয়বস্তু অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন। পরের প্রশ্নে আসছি। ভারতে দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয় কবে? ভারতে দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল কবে? প্রশ্নটা ছিল ভারতে দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল কবে? এর উত্তর 1957 সালে। ভারতে দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল 1957 সালে। আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের এবারে যে প্রশ্নটিতে আসব, ভারতের প্রথম শিল্প আইন কবে চালু হয়? ভারতের প্রথম শিল্প আইন প্রশ্নটা ছিল ভারতের প্রথম শিল্প আইন কবে চালু হয়? এর উত্তর হচ্ছে 1958 সাল। 1958 সালে ভারতের প্রথম শিল্প আইন চালু হয়েছিল। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, ভারতের প্রথম শিল্প আইন কবে চালু হয়েছিল? উত্তর হচ্ছে 1958 সালে। এবারে যে প্রশ্নটিতে আসবো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে অনুমোদন করেন? এই উত্তর অনেকেই জানেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করেন পরিকল্পনা কমিশন। একটি কমিশন আছে, সেই কমিশনই পরিকল্পনা করে থাকেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। এই প্রশ্নটার সাথে সাথেই শেষ করব আজকের লাইভ জিকে ক্লাস। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের কয়েকটি কথা বলি। আপনাদের কাছে প্রত্যাশা রাখি মূল্যবান মতামতের। অনুষ্ঠান ভালো লাগুক বা মন্দ লাগুক,
আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আপনাদের মতামত জানিয়ে, পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। একেবারে শেষ প্রশ্নটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন কত সালে পাস হয়? প্রশ্নটা ছিল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন। প্রশ্নটা ছিল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন কবে চালু হয়? এই প্রশ্নটিও অনেক প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এসেছে। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন চালু হয়েছিল 1975 সালে। 1975 সালে এটি শুরু হয়। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন চালু হয়েছিল 1975 সালে। আর এই প্রশ্নটি সাথে সাথেই লাইভ জিকে ক্লাস আজকের মতো শেষ করছি। পাশাপাশি আমরা প্রত্যাশা রাখি আপনাদের মূল্যবান মতামতের। পরবর্তী শনিবার আপনাদের মাঝে আবারও আসব এই অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠান শেষ করার আগে কয়েকটি কথা বলি। আমাদের এই লাইভ জিকে ক্লাস পরিচালনা করেন একটি বিশেষজ্ঞ টিম। তাদের বাছাই করা প্রশ্ন থেকে আমাদের এই অনুষ্ঠান, পাশাপাশি আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আমরা সেই সব প্রশ্ন আমাদের সেই বিশেষজ্ঞ টিম প্রতিনিয়ত আমাদের সঙ্গে থেকে সেই প্রশ্ন বাছাই করে। এরপরেই আমরা আপনাদের সামনে আমরা মূলত চাকরি প্রার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী এবং যারা পড়াশুনো করেন তাদের জন্যে লাইভ জিকে ক্লাস, তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েই আমাদের এই অনুষ্ঠান। পরবর্তী বিষয়বস্তু নিয়ে আবারও লাইভ জিকে ক্লাস নেক্সট উইকে শনিবার শুরু করব। আজকের মতন শেষ করছি লাইভ জিকে ক্লাসের এই অনুষ্ঠান। নমস্কার।